হাই ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব মেডিকেল এডমিশন টেস্ট 2024-25 সালে রসায়নে আসা প্রশ্নের সমাধান নিয়ে। প্রথমে যে তোমাদের প্রশ্নটা আছে সেখানে বলা হয়েছে বাংলাদেশে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত। তো তোমাদের রসায়ন বইয়ের মধ্যে এটা একটা অনুশীলনীর একটা প্রশ্ন, তোমাদের বইয়ের মধ্যে একটা চার্টও দেওয়া আছে এবং সেই চার্টের মধ্যে কোন ধাতুর জন্য মাত্রা কত সেটা দেওয়া আছে। তো আর্সেনিকের জন্য মাত্রা বাংলাদেশের জন্য 0.05 ppm অর্থাৎ পার্টস পার মিলিয়ন এটা দেওয়া আছে। পরের প্রশ্নটিতে এসেছিল নিচের কোনটি তাপহারী বিক্রিয়া। তো কোন বিক্রিয়ায় তাপ বাইরে থেকে প্রয়োগ করা লাগে অথবা তাপ কমে যায়। দেখো, কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। মিথেন প্লাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়, মিথেনের দাহন, এটাও একটা তাপ উৎপাদী বিক্রিয়া। হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে পানি উৎপন্ন করা, এটাও তাপ উৎপাদী বিক্রিয়া। এবং নাইট্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়, এটা হচ্ছে তোমাদের তাপহারী বিক্রিয়া। তোমাদের সঞ্জিত কুমার, তোমাদের হাজারিনাগ স্যারের বইয়ের মধ্যে সরাসরি এইটার একটা উদাহরণ দেওয়া আছে, তাপহারী বিক্রিয়ার একটা উদাহরণ দেওয়া আছে, সেখান থেকে মূলত এই এমসিকিউটা এসেছিল। কেমিস্ট্রির পরের যে প্রশ্নটা এসেছিল সেটি হচ্ছে নিচে এর কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে। ইথানোয়িক অ্যাসিড, ইথানল, মিথানল এবং হচ্ছে একটা অ্যালডিহাইড দেওয়া আছে তোমার। তো তোমাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে HCl, এই অ্যালডিহাইড যৌগটা ক্যান্সার সৃষ্টি করতে পারে। 4 নম্বর প্রশ্নটাতে কি দেওয়া ছিল দেখো, নিচের কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস। তো তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ে অর্থাৎ পরিবেশগত রসায়নের মধ্যে ডিরেক্ট দেওয়া আছে যে কার্বন ডাই অক্সাইড প্রধান গ্রিনহাউস গ্যাস। পরের প্রশ্নতে এসেছিল 35 ডিগ্রি সেন্টিগ্রেড পানিতে অক্সিজেনের দ্রাব্যতা 2.3 গুণন 10⁻⁴ মোলারিটি হলে ppm এককে নির্ণয় করো। এটা তোমাদের একটা ম্যাথের কনভার্সন মূলত। তো আমরা জানি ppm = মিলিগ্রাম পার লিটার, আর এইখানে তোমার দেওয়া আছে মোলারিটিতে, মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার। তো এই যে মোলটাকে আমরা যদি কোনোভাবে গ্রামে প্রকাশ করতে পারি এবং সেখান থেকে মিলিগ্রামে প্রকাশ করতে পারি, মিলিগ্রাম পার লিটার হয়, তাহলে আমাদের ppm এককে প্রকাশিত হবে। তো আমরা জানি যে মোলকে গ্রাম, ওই যৌগের গ্রাম আণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা মোলের জায়গায় গ্রাম পাই। যেহেতু অক্সিজেনের পারমাণবিক ভর বা আণবিক ভর 32, তাই একে 32 দ্বারা আমরা গুণ করলাম, গুণ করে পাইলাম 2.3 গুণন 10⁻⁴ গুণন 32। দেখো 32 মানে গ্রাম, গ্রাম থেকে যদি আমরা এখন মিলিগ্রামে প্রকাশ করতে চাই তার মানে কি 10⁻³ দ্বারা 10⁻³ দ্বারা গুণ করতে হবে। 10⁻³ দ্বারা গুণ করলাম, গুণ করার পর দেখো 10⁻³ আর 10⁻⁴ একটা যদি কাটা যায় তার মানে কি 10⁻⁻⁴ থাকে। 10⁻⁻⁴ যদি দ্বারা 32কে আমরা ক্যালকুলেশন করি তাহলে 3.2 থাকে, আমাদের থাকতেছে 2.3 গুণন 3.2 ppm। তো তোমরা একটু ক্যালকুলেশন আলাদা করে একটু এইটা 3.2 গুণন 2.3 একটু ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো প্রথমে এটা দ্বারা গুণ করলে আমরা পাই 3 × 2 = 6, 3 × 3 = 9, তারপর এক ঘর কাটা, 9 × 2 = 2 × 4, হাতে বাকি নাই, 3 × 2 = 6, 6 9 আছে 13, 3 হাতে বাকি 1, 6 রেখে 7। কয় ঘর পদ মধ্যে দশমিক বসবে দেখো, এক ঘর, 2 ঘর পদ দশমিক, তার মানে 3 এর সামনে তোমাদের দশমিকটা বসবে, অ্যান্সার হবে 7.36। তোমাদের অ্যান্সার দেওয়া আছে কোনটা, ডি নাম্বারটা, ডি নাম্বারে দেওয়া আছে 7.36। কেমিস্ট্রিতে আসা প্রশ্ন, জৈব যৌগ থেকে আসা প্রশ্ন, যে ডাউ পদ্ধতিতে নিচের কোনটি উৎপন্ন করা হয়। ডাউ পদ্ধতিতে তোমরা যখন ফেনলের প্রস্তুতি পড়বা সেখানে দেওয়া আছে এক জায়গায় যে ডাউ পদ্ধতিতে ফেনল তৈরি, তার মানে তোমাদের এখানের অ্যান্সারটা হবে ফেনল। পরের প্রশ্নের মধ্যে বলা আছে নিচের কোনটির কারণে পচা মাছে গন্ধ হয়।
তোমাদের বইয়ের মধ্যে জৈব যৌগ, এটাও একটা জৈব যৌগের মধ্যে থেকে আসা প্রশ্ন, জৈব যৌগ থেকে আসা একটা প্রশ্ন। তোমাদের জৈব যৌগের মধ্যে এমিনের মধ্যে ডিরেক্ট পড়া আছে যে এমিনের কারণে পচা মাছে গন্ধ হয়, তার মানে অ্যান্সার হবে তোমাদের এটা অ্যামিন। পরের একটা এমসিকিউ আছে যে অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট Ba2SO4 বেরিয়াম সালফেট মিশ্রণে কোন শ্রেণীভুক্ত? বেরিয়াম সালফেট একটা সাসপেনশন দ্রবণ। তোমাদের ওই যে অন্ত্রের অর্থাৎ ক্ষুদ্রান্ত অথবা বৃহদন্ত্র অথবা পাকস্থলীর এক্স রে যদি করতে চায় সেক্ষেত্রে আগে বেরিয়াম সালফেটের সাসপেনশন খাওয়াই দেওয়া হয়। বজ্র রিসাইকেলিং থেকে প্রধানত কি সুফল পাওয়া যায়? একটা বজ্র পদার্থ রিসাইকেলিং করলে সে বজ্র পদার্থটা আর দূষিত করতে পারে না পরিবেশকে, তার মানে কি দূষণ হ্রাস পায়, দূষণ হ্রাস পায়, বিদ্যুৎ খরচ কমে, নতুন করে পদার্থ লাগে না, ওইটাই যদি আমরা ব্যবহার করতে পারি তার মানে কি বিদ্যুৎ খরচও কমে যায়, কাঁচামালের ব্যবহার বাড়ে, এটা তো হবে না কখনোই, কাঁচামালের ব্যবহার বাড়বে না, কাঁচামালের ব্যবহার কমবে, পণ্য উৎপাদন খরচ কমে, এটাও ঠিক আছে যে পণ্য উৎপাদন খরচও কমবে, কিন্তু তোমার চাইছে যে প্রধান কি সুফল পাওয়া যায়? প্রধান সুফল হচ্ছে কি আমাদের পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করার জন্য রিসাইকেলিং পদ্ধতি ব্যবহার করা হয়, তার মানে দূষণ হ্রাস পাবে। নিচের কোন মূলকটি বেনজিন বলয় অর্থপ্যারা নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক আর একটা তোমাদের আছে মেটা নির্দেশক। বেনজিন বলয়ে দুই ধরনের নির্দেশক থাকে, অর্থপ্যারা এবং মেটা। তোমাদের যে জৈব যৌগগুলোর মধ্যে কোনো দ্বিবন্ধন অথবা মুক্ত ইলেকট্রন থাকে না সেগুলো হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, এবং যেগুলোতে দ্বিবন্ধন ত্রিবন্ধন অথবা মুক্ত ইলেকট্রন থাকে সেগুলোকে মেটা নির্দেশক বলা হয়। দেখো এখানে CH3 একক বন্ড C3H3 এখানে কোনো দ্বিবন্ধন নাই। এরপরে নাইট্রিক অক্সাইড একক বন্ড NO2 এর মধ্যে দেখো N দ্বিবন্ধন অক্সিজেন এবং একটা সন্নিবেশ বন্ধন দ্বারা অক্সিজেন যুক্ত আছে, তার মানে এখানে দ্বিবন্ধন আছে, তার মানে এটা তোমাদের অ্যান্সার হবে না। এ নাম্বারটা অ্যান্সার অলরেডি হয়ে গেছে। সি নাম্বারে দেখো একক বন্ড CH⋯O অর্থাৎ এখানেও দ্বিবন্ধন আছে, তার মানে সি নাম্বারটা অ্যান্সার না। ডি নাম্বারটা দেখো একক বন্ড C একক বন্ড H, কার্বনের কি আরো দুইটা হাত ফাঁকা, তার মানে এর কি এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে, তার মানে এটাও মেটা নির্দেশক। তোমাদের চাইছে অর্থপ্যারা নির্দেশক, তাই হবে অ্যান্সার এ, জৈব যৌগ থেকে আসা আর একটি প্রশ্ন। এর পরের প্রশ্নটিতে বলা হয়েছে যে পৃথিবীতে প্রাণীকুলের অস্তিত্বের মূলে কোন রাসায়নিক প্রক্রিয়া অত্যাবশ্যক? এটা হচ্ছে তোমাদের বায়োলজিক্যাল যে বিক্রিয়াগুলো আছে রাসায়নিক প্রক্রিয়া সেটা অত্যাবশ্যক, এটার অ্যান্সার হবে এ নাম্বারটা। পরের প্রশ্নটিতে বলা হয়েছে যে নিচের কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য? এটা হচ্ছে তোমাদের পরিমাণগত রসায়ন থেকে আসা একটা প্রশ্ন। বিজারক কাকে বলে এবং জারক কাকে বলে এই পদার্থগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। জারক কি? যে ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে, আর যে ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন হারায় তাকে বিজারক বলে। বিজারকের জারণ ঘটে এবং জারকের বিজারণ ঘটে। তাহলে বিজারক দেখো এ নাম্বারে কি ইলেকট্রন হারায় বা ত্যাগ করে, তার মানে এ নাম্বারটা ঠিক। বি নাম্বারটা ঠিক হইল না কেন? দেখো নিজের বিজারণ ঘটানো, নিজের বিজারণ ঘটায় না, তার মানে এটা ভুল। জারণ ঘটানো মানে অপরের জারণ ঘটায় না, এর নিজেরই জারণ হয়, তার মানে সি নাম্বারটা ভুল। ডি নাম্বারটা কি সংশ্লিষ্ট পরমাণুর ON হ্রাস পায়, হ্রাস পায় না, ON বৃদ্ধি পায়, তার মানে এটা ভুল। এর পরের প্রশ্নটি আছে যে নিচের কোনটি সামঞ্জস্য বিক্রিয়া? সামঞ্জস্য বলতে তোমাদের বোঝায় একই সাথে অক্সিডেশন বিক্রিয়া হবে, একই সাথে রিডাকশন বিক্রিয়া হবে, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া একসাথে হবে। তো তোমাদের এ নাম্বারের অ্যান্সারে দেখো হাইড্রোজেন সালফাইডের সাথে SO2 সালফেটের বিক্রিয়া, পানি প্লাস সালফার উৎপন্ন হয়, এখানে একই সাথে জারণ এবং একই সাথে বিজারণ হয়, তার মানে এটি হচ্ছে সামঞ্জস্য বিক্রিয়া। তোমাদের বি নাম্বার অপশনটা দেখো ক্যালসিয়াম কার্বনেট, এখানে ধাতব তাপ দিয়ে উত্তপ্ত করে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করা হয়েছে, এখানে কোনো জারণ বিজারণ বিক্রিয়া ঘটে না, তাই এইটা অ্যান্সার হবে না। এরপর সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা হচ্ছে ক্ষার আর একটা হচ্ছে তোমাদের অ্যাসিড। ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়
প্লাস পানি H2O উৎপন্ন হয়। তার মানে কি এই অপশনটাও ভুল, এটাও জারণ বিজারণ বিক্রিয়া নয়। এরপরে যে একটা বিক্রিয়া দেওয়া আছে দেখো, ক্যালসিয়াম ফ্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট বিক্রিয়া করে সিলভার ফ্লোরাইড প্লাস ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন করে, এটাও তোমাদের জারণ বিজারণ বিক্রিয়া না, তার মানে এই অপশনটাও হবে না। তোমাদের প্রথম পত্রের 4র্থ অধ্যায় থেকে আসা একটা প্রশ্ন, কোন দ্রবণের OH আয়নের ঘনমাত্রা 3.5 × 10⁻⁴ মোলারিটি হলে তার পিএইচ নির্ণয় করো। তো আমাদের পিএইচ নির্ণয় করার জন্য দেখো, যেহেতু আমাদের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে আমরা পিওএইচ বের করতে পারি। পিওএইচ বের করলাম মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বসাই দিলাম, 4টা ক্যালকুলেশন করলে সামনে আসে, মাইনাসে মাইনাসে প্লাস হয়। এরপর 3.5-এর জন্য আমরা সামান্য কিছু কম বেশি মান পাই, সেটাকে আমরা ইকুইভ্যালেন্স টু 4 ধরতে পারি। এটা হচ্ছে সহজে ক্যালকুলেশন করা যায়। এখন আমাদের পিওএইচ পাইলাম আমরা 4, আমাদের বের করতে বলা হয়েছে পিএইচ, তাই পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ, 14 মাইনাস 4 মানে 10-এর কাছাকাছি অ্যান্সার। দেখো 10-এর কাছাকাছি অ্যান্সার তোমাদের সি নাম্বারটাতে আছে, তাই অ্যান্সার হবে সি। পরে তোমাদের আরেকটি ম্যাথ এসেছিল কেমিস্ট্রি থেকে, যে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত। তো আমরা জানি মোলারিটি ইকুয়াল টু X% × 10/m, এম হচ্ছে কি আণবিক ভর, এটা হচ্ছে সূত্র, পার্সেন্টেজ থেকে মোলারিটিতে আসার একটা সহজ সূত্র। তো আমাদের পার্সেন্টেজ এক্স বলতে কত, 10% সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106, তোমরা যদি বের করো তাহলে আণবিক ভর 106 পাবা, 106। এখন আমরা এখানে যদি মানগুলো বসাই দিই, 10 × 10 / 106, 10 10-এ গুণ করলে 100 / 106, এটাকে যদি আমরা এরকম করে আমাদের ঐকিক নিয়মে আমাদের ভাগ করে নিতে হবে, যেহেতু আমরা কোনো ক্যালকুলেটর ইউজ করি নাই, তার জন্য আমাদেরকে এরকম করে ঐকিক নিয়মে ভাগ করে নিতে হবে। দেখো আমরা প্রথমে দশমিক বসাই দিয়ে 0 নেব, এরপর 9 দ্বারা গুণ করলে 954, বিয়োগ করলে 46, একটা 0 নেব, 4 দ্বারা গুণ করলে 424 আসবে, এরপর হচ্ছে বিয়োগ করে পাবো 35, আবার একটা 0 আসবে, তারপর আবার 3 দ্বারা গুণ করলে 318। যেহেতু আমাদের 3 ডিজিট পর্যন্ত আসছে, অপশনের মধ্যে কিন্তু কোথাও 3 ডিজিট নাই, 2 ডিজিট পর্যন্তই আছে, এজন্য আমরা 3 ডিজিট পর্যন্ত করে দেখলাম, আমরা পাইলাম কত 0.943, অর্থাৎ 0.943। দেখো তোমাদের ডি নাম্বার অপশনে দেওয়া আছে 0.94, তার মানে তোমাদের অ্যান্সার হবে ডি নাম্বারটা। এরপরে একটা প্রশ্ন এসেছিল, যেখানে বলা হয়েছে যে কোন বায়ু দূষক অ্যাসিড বৃষ্টি ঘটায়। এটা তোমাদের হচ্ছে সরাসরি বইয়ের একটা লাইন তুলে দেওয়া হয়েছে, এর অ্যান্সার হবে SO3। সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত করা হয়। দুধের পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। স্ট্যান্ডার্ড পদার্থ দুই ধরনের আছে, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তোমাদের বইয়ের মধ্যে পড়া দেওয়া আছে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলো, সেখান থেকে চার্ট থেকে এটা হচ্ছে তোমাদের আসছে এমসিকিউটা। তো তোমাদের অ্যান্সার হবে সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। নিচের কোনটি উভধর্মী যৌগ। উভধর্মী যৌগ কাকে বলে। যে যৌগটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করেও অ্যাসিডকে প্রশমিত করে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে ক্ষারকেও প্রশমিত করে, তাকে আমরা উভধর্মী যৌগ বলি। দেখো পানি আছে, পানি হচ্ছে অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে ক্ষারের সাথেও বিক্রিয়া করে এবং উভয়কেই প্রশমিত করে, তাই তোমাদের অ্যান্সার হবে পানি। নিচের কোন বর্ণটি পরিবেশ দূষকের প্রতীক। পরিবেশ দূষকের প্রতীক হিসেবে আমরা একটা বর্ণ ব্যবহার করি। দেখো এ নাম্বারে দেওয়া আছে ও, আমরা ও ব্যবহার করি না। বি নাম্বারে দেওয়া আছে টি, টিও ব্যবহার করি না। সি নাম্বারে দেওয়া আছে এন, পরিবেশ দূষক হিসেবে এন ব্যবহার করা হয়, তার মানে অ্যান্সার হবে তোমাদের সি নাম্বারটা। তোমাদের দ্বিতীয় অধ্যায়, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় শিক্ষা পরীক্ষার ওই জায়গা থেকে একটা এমসিকিউ এসেছে। কি আসছে দেখো, শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্যাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে। তো তোমাদের এটা ডিরেক্ট বই থেকে পড়ে নিতে হবে যে সোনালী হলুদ বর্ণটা ডিরেক্ট শোষণ করে। এর পরের প্রশ্নটি এসেছিল যে মানবদেহে কোন ধাতুর আধিক্যে হিমোগ্লোবিন উৎপাদন বাধাপ্রাপ্ত হয়। হিমোগ্লোবিন উৎপাদন বাধাপ্রাপ্ত হয় ভারী ধাতু ক্রোমিয়ামের উপস্থিতিতে। 22 নাম্বারটা তোমাদের হচ্ছে জৈব যৌগ থেকে আসা আরেকটি প্রশ্ন। দেখো কি বলা আছে, ডেটলের মূল উপাদান কি। তো তোমরা যারা ডেটলের প্রস্তুতি পড়ছো তারা নিশ্চয়ই জানো যে ডেটলের মূল উপাদান ক্লোরোজাইলিন।
এর পরের প্রশ্নটিতে এসেছিল যে নিচের কোনটি নাইট্রোজেনবিহীন পদার্থ, অর্থাৎ যৌগের মধ্যে নাইট্রোজেন থাকবে না। যেমন দেখো ক্রিয়েটিনিন, ইউরিয়া, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে তোমাদের নাইট্রোজেন সংযুক্ত পদার্থ, মানে এগুলোতে নাইট্রোজেন উপস্থিত আছে। কিন্তু তোমরা যদি ল্যাকটিক অ্যাসিড দেখো, ল্যাকটিক অ্যাসিডের মধ্যে কোনো নাইট্রোজেন নাই, তার মানে তোমাদের অ্যান্সার হবে এ নাম্বার, ল্যাকটিক অ্যাসিড। 24 নম্বরে আরেকটা যে প্রশ্ন এসেছিল যে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কোনটি? সোডিয়াম ক্লোরাইড NaCl, অর্থাৎ খাদ্য লবণ, খাদ্য লবণের বৈশিষ্ট্য কি? সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য হচ্ছে মিশ্রণের স্থিতি সুস্থিত। শেষ যে তোমাদের একটা মেডিকেলে প্রশ্ন এসেছিল সেটি হচ্ছে যে কোনটির উপস্থিতিতে স্নেহ পদার্থের ইমালসিফিকেশন হয়? তো স্নেহ পদার্থের ইমালসিফিকেশন বলতে বোঝায় লিপিড জাতীয় পদার্থকে ক্ষুদ্র 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 অংশে পরিণত করা। তো এটা তোমাদের অ্যান্সার হবে বাইল সল বা পিত্ত লবণ। ধন্যবাদ সকলকে।